Before my class, I would like to thank Mr. Parvez Hossain Sarkar, Upazila Chairman, Tidash Kumilla, and I would like to thank Mrs. Anara Chaudhary, Education Officer, Tidash Kumilla. So, my dear students, today I would like to discuss about narration. The importance of the topics. Narration means উক্তি। যা হোক, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, পরীক্ষায় ন্যারেশন অবশ্যই আমাদের অষ্টম, নবম, দশম শ্রেণীতে থাকে। একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, যা আমরা অনেকেই ন্যারেশনের নাম শুনলেই ভয় পেয়ে যাই। যা হোক, এটা ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি আজকের ক্লাসে তোমাদেরকে ন্যারেশন যে একটা সহজ বিষয়, সে বিষয়ে তোমাদেরকে একটু ধারণা দেব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে এবং বুঝতে চেষ্টা করবে, তাহলে ন্যারেশনে অটোমেটিক সহজ মনে হবে। আর ন্যারেশন করার জন্য আমরা কিছু টেকনিক, অর্থাৎ সহজ টেকনিক, কীভাবে ন্যারেশন সহজভাবে করা যায় এবং অনেকগুলো রুল নিয়ম একসাথে শেখা যায় বা বোঝা যায়, সহজে মনে রাখা যায়, সেই টেকনিক আমি তোমাদেরকে আজকে দেখাবো। যা হোক, সকলকে আজকের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ। তাহলে আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমাদের টপিকে চলে যাই। আমাদের টপিক হচ্ছে ন্যারেশন। ন্যারেশন মিন্স উক্তি। ন্যারেশন বক্তার বক্তব্য বা কথাকে, অর্থাৎ বক্তার বক্তব্য, আমরা যা বলি, আমরা যা কথায় বলি, সেটাই আমাদের বক্তব্য বা কথা। তাহলে বক্তার বক্তব্য বা কথা অন্যের নিকট বর্ণনা করাকেই ন্যারেশন বলি। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে বক্তার বক্তব্য, বক্তা বলতে কি, যেমন আমি কথা বলতেছি, আমি হচ্ছে কি বক্তা বা স্পিকার। তাহলে আমি যা বলতেছি বা তোমরা যখন আবার বলবা, আমাকে বলবা, তখন তোমরা হয়ে যাবে বক্তা, আমি হয়ে যাব শ্রোতা। অর্থাৎ আমি যখন বলবো আমি হব বক্তা, তোমরা হবে শ্রোতা। অর্থাৎ বক্তা এবং শ্রোতা, স্পিকার এবং লিসেনার আমরা অবশ্যই বুঝতে হবে। তাহলে বক্তার বক্তব্য বা কথাকে ন্যারেশন বা উক্তি বলি। ন্যারেশন, আমরা জানি ন্যারেশন প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। তাহলে আমরা ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি কাকে বলে সেটা আমরা একটু বুঝে নিই। ডাইরেক্ট ন্যারেশন, বক্তার বক্তব্য বা কথা, বক্তার বক্তব্য বা কথা হুবহু যদি অন্যের নিকট প্রকাশ করা হয়, তাহলে সেটা হবে ডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ তুমি যা বলছো, তোমার কথাটা যদি আমি আরেকজনের কাছে হুবহু একইভাবে আলোচনা করি, তাহলে সেটা হবে ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন, বক্তার বক্তব্য বা উক্তি যদি পরোক্ষভাবে, অর্থাৎ অন্যের কথা নিজের মাধ্যমে প্রকাশ করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। তাহলে আমরা ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশনের জন্য আমরা একটি উদাহরণ দিই। যেমন, হি সেড টু মি আই অ্যাম ইল, যে সে আমাকে বলল যে আমি অসুস্থ। তাহলে এটা হচ্ছে কি, অর্থাৎ সে আমাকে বললো আই অ্যাম ইল, আমি অসুস্থ। তার মানে কি, এটা ডাইরেক্ট ন্যারেশন। অর্থাৎ সে আমাকে যা বলছে ঠিক আমি তাই আলোচনা করছি, সেটা হচ্ছে কি ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে, যেমন এটাকে আমরা ওইভাবে যদি বলি, হি সেড টু জন্য সেড টু আমরা দিতে পারবো সেড টু মি, অর্থাৎ এটা অ্যাসাইডের সাথে অ্যাসাইডের জন্য সেড টু রাখা যায়, অথবা টোল দেওয়া যায়। ইনভার্টেড কমার জন্য আমাদের দিতে হয় দ্যাট, এরপর আই ফার্স্ট পারসন সবসময় সাবজেক্টকে ধরি, সেই জন্য হবে হি। তাহলে এই অ্যাম ইজার থাকলে হবে ওয়াজ বা ওয়ার ইল, অর্থাৎ সে আমাকে বললো যে হি ওয়াজ ইল, সে ছিল কি অসুস্থ। অর্থাৎ তার কথাটা আমি বললাম কি, সে ছিল অসুস্থ, তার কথাটা আমার মাধ্যমে প্রকাশ করি, এটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে অবশ্যই তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে, আমরা ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন বুঝতে পারছি। তাই এবার আমরা একটা গুরুত্বপূর্ণ অংশে চলে যাই। সেটা হচ্ছে যে ডাইরেক্ট ন্যারেশনের প্রধানত দুইটি অংশ থাকে। কয়টি অংশ থাকে? দুইটি অংশ থাকে। অর্থাৎ এই জিনিসটা আমাদের চেনা খুবই মাস্ট বি গুরুত্বপূর্ণ। তাহলে ডাইরেক্ট ন্যারেশন প্রধানত দুইটি অংশ থাকে। যেমন একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আরেকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। একটা ডাইরেক্ট ন্যারেশনের দুইটা অংশ থাকে। এই জিনিসটা চেনাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনটা ডাইরেক্ট রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড স্পিচ না চিনতে পারি, তাহলে আমরা অবশ্যই প্যাসেজ ন্যারেশন করতে পারবো না। যা হোক, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ কীভাবে আমরা চিনবো, সেটার মধ্যে চলে যাই আমরা। যেমন ইনভার্টেড কমা, আমরা অবশ্যই ইনভার্টেড কমা চিনি।
যে এই যে এদিকে দুটা এদিকে আছে, তাহলে এটাকে ইনভার্টেড কমা বলে। ইনভার্টেড কমা এর ভিতরে অংশকে, অর্থাৎ এই অংশটার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পেস। আমরা রিপোর্টেড স্পেসের কথাটা আগে বলছি, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে আমরা অবশ্যই দেখলে বুঝতে পারবো ইনভার্টেড কমা কোনটা। ইনভার্টেড কমার ভিতরে অংশটাকে রিপোর্টেড স্পেস বলে, এবং ইনভার্টেড কমা এর বাহিরের অংশ, অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পেসের আমরা সংজ্ঞাটা বুঝে গেলাম, বা এটা ভিতরের অংশটাকে রিপোর্টেড স্পেস আর বাইরের অংশকে রিপোর্টিং ভার্ব বলে। তাহলে আমরা একটা এখানে সেন্টেন্স লিখছি, যেমন হি সেড টু মি, সে আমাকে বললো আই অ্যাম ওয়েল, আমি ভালো আছি, আমি ভালো বা ভালো আছি। তাহলে দেখো এই যে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা অংশটাকে আমরা কি বলবো, রিপোর্টেড স্পেস, আর ইনভার্টেড কমার বাইরের অংশটাকে হবে কি, রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা এখানে রিপোর্টিং ভার্বটা আগে আসলো, রিপোর্টেড স্পিচটা পরে আসলো। অনেক সময় আমরা দেখবো প্যাসেজ নারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা পরেও থাকতে পারে, আবার নাও দেখতে পারে, শুধুমাত্র রিপোর্টেড স্পিচটা অর্থাৎ উক্তিটা আমাদের থাকতে পারে। তাহলে উক্তিটা যদি থাকে, ইনভার্টেড কমার ভিতরের অংশটা যদি থাকে, তাহলে আমরা ধরে নেব এটা রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটা হবে কি, রিপোর্টিং ভার্ব। সেটা আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা। তাহলে এবার আমাদের মোটামুটি ডাইরেক্ট নেশন দুটো অংশ থাকে, এটা আমরা চিনতে পারলাম। এবার আমরা প্যাসেজ নারেশনের ক্ষেত্রে, অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে আমাদের প্যাসেজ নারেশন থাকে, আমাদের সেন্টেন্স নারেশন থাকে না, কিন্তু আমরা সেন্টেন্স নারেশনের মাধ্যমে আমরা প্যাসেজ নারেশন শিখবো। সেই জন্য আমাদের কিছু রুলস আমাদের অবশ্যই মনে রাখতে হবে বা শিখতে হবে। আর রুলসগুলো আমরা আগেই বলছি যে আমি সহজ টেকনিকে এবং একদম সহজে যেভাবে তোমাদেরকে দেখাবো। তাহলে আমরা কিছু রুলের মধ্যে চলে যাই, দেখি। তোমরা এই রুলগুলো অবশ্যই নোট করে নেবে, প্রত্যেকে অবশ্যই খাতা কলম নিয়ে এসো, অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ে এবং আমার এইগুলো একটু নোট করো। তাহলে আমরা প্রথমে রুল, যেহেতু আমাদের পার্ট 1, আমরা 1 থেকে শুরু করব, যতটা অংশ লাগে আমরা 3টা 4টা 5টা অংশের মধ্যে আমরা সম্পূর্ণ প্যাসেজ নারেশন শেখার চেষ্টা করব। তাহলে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে। তাহলে আমরা কিছু রুলস যাই, যেমন RULES রুল 1 এর মধ্যে, অথবা আমরা একটা টপিকের মধ্যে শুরু যাই। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য, অবশ্যই আমাদের একটা টেকনিক মনে রাখতে হবে বা একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য আমাদের কি কি পথ অবলম্বন করতে হবে, অর্থাৎ কোনটার পরে কোনটা কাজ করতে হবে। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোনটার কাজ করবো আগে, কোনটার পরে কোনটা আসবে। এই জিনিসটা না বোঝার কারণে আমরা হয়তো প্যাসেজের কথা শুনলে ভয় পেয়ে যাই। তাহলে আমরা এটা করার আগে আমরা একটা স্ট্রাকচারের মতো একটা জিনিস লিখি, যেমন প্রথমে রিপোর্টিং ভার্বের কাজ করতে হবে আগে। রিপোর্টিং ভার্বের মধ্যে আসবে সাবজেক্ট বা বক্তা, তারপরে আসবে ভার্ব বা অর্থাৎ সেট টু এর কাজ, সেট টু এর পরিবর্তন বা কাজ। তারপরে আসবে আমাদের অবজেক্ট বা শ্রোতা। তাহলে আমাদের এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যেখানেই থাকবে আমাদের অবশ্যই রিপোর্টিং ভার্বের কাজ প্রথমে করতে হবে, অর্থাৎ কে বলতেছে এবং কে শুনতেছে, রিপোর্টিং ভার্ব যেখানে থাকে আমরা প্রথমে কাজ করতে হবে। তারপর আমাদের আসতেছে রিপোর্টেড স্পিচের কাজ। প্রথমে আমরা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ অবশ্যই চিনতে পারছি। রিপোর্টিং ভার্ব যেখানে থাকবে এটা আনবো, রিপোর্টিং ভার্বের মধ্যে বক্তা বা শ্রোতা বসাবো, ভার্ব সেট টু পরিবর্তন করবো, অবজেক্ট বা শ্রোতা বসাবো। তারপরে আমাদের রিপোর্টেড স্পিচ অবশ্যই আমাদের কি দিয়ে শুরু হয়, ইনভার্টেড কমা। তাহলে ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তন। সেই জন্য আমাদের কিছু কনজাংশন আনতে হবে, দ্যাট, ইফ, টু, এগুলো আনতে হবে। তার ইনভার্টেড কমার পরে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা পার্সনের কাজ করতে হবে। তারপরে করতে হবে রিপোর্টেড স্পিচের অবশ্যই ভার্ব বা টেন্সের কাজ করতে হবে। তারপরে আমাদের কাজ করতে হবে অবজেক্ট বা এক্সটেনশন, যেটা আমরা বলি এক্সটেনশন। তাহলে আমরা অবজেক্ট বা এক্সটেনশনের মধ্যে কিছু আমাদের নিকটবর্তী সময় দূরত্ব থাকতে পারে, সেগুলো আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে আমরা সেগুলো পরিবর্তন করার জন্য আমরা কিছু শব্দ শিখে নেব, যে কোনটা থাকলে কোনটা হয়, ওয়ার্ডগুলো শিখে নেব, তাইলে হবে। তাহলে আমাদের এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য এটা হচ্ছে মূল বিষয়টা, আমরা কোনটার পরে কোনটা কাজ করব, তাহলে আমাদের ইজি হয়ে যাবে নেশনটা। যেমন রিপোর্টিং ভার্ব যেখানে থাকবে তার বক্তা, যে কথা বলছে বক্তা বা স্পিকার, তারপরে আসছে ভার্ব বা সেট টু এর কাজ বা সেটের কাজ, তারপরে অবজেক্ট আমরা বসাবো, অনেক সময় নাও থাকতে পারে, শ্রোতা নাও থাকতে পারে, সমস্যা নেই। তারপরে ইনভার্টেড কমার কাজ করব, তারপরে সাবজেক্ট বা পার্সন, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা পার্সন। তারপরে আমরা ভার্ব বা টেন্সের কাজ করব, টেন্সের পরিবর্তন করা লাগবে, আবার অনেক সময় করা লাগবে না। তারপরে অবজেক্ট বা এক্সটেনশন।
তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি এই জিনিসটা। তাহলে আমরা অবশ্যই রুলের মধ্যে চলে যাই বা নিয়মের মধ্যে চলে যাই। যেমন আমাদের প্রথম একটা নিয়ম আমরা করব, দেখি। প্রথমে আমাদের যে রিপোর্টিং ভার্বের প্রথমে আমাদের বক্তা বা আমরা শ্রোতা যে কথা বলছে সেটা আনবো। তারপরে আমরা কি এই যে সেট টুর পরিবর্তন করতে হবে, এই সেট টুটা কীভাবে পরিবর্তন করতে হবে সেটা রিপোর্টেড স্পিচটা অনুসারে, সেন্টেন্স অনুসারে আমাদের করতে হবে। রিপোর্টেড স্পিচটা অবশ্যই আমাদের চিনতে হবে, সেটা মাস্ট বি গুরুত্বপূর্ণ। আর রিপোর্টেড স্পিচটার উপর নির্ভর করে আমাদের দুইটা কাজ করতে হবে। এক কাজ করতে হবে সেট টুর কাজ, আরেক পরিবর্তন করতে হবে ইনভার্টেড কমা, অর্থাৎ এই দুইটা জিনিস আমাদের রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে আমাদের পরিবর্তন হবে। তাহলে কীভাবে পরিবর্তন হবে সেটা আমরা একটু নোট করি। যেমন রিপোর্টেড স্পিচ, স্পিচটি রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্বের সেট বা সেট টু এর পরিবর্তন নিম্নরূপ। অর্থাৎ কিভাবে আমরা পরিবর্তন করব, রিপোর্টেড স্পিচটার সেন্টেন্স অনুসারে আমরা রিপোর্টিং ভার্বের সেট টু এর পরিবর্তন করব, অর্থাৎ ভার্ব বসাবো আমরা। তাহলে কিভাবে পরিবর্তন হবে সেটা আমরা একটা সহজ টেকনিক আমরা দেখাই। যদি আমরা লিখে নিই ডাইরেক্ট ইনডাইরেক্ট, অর্থাৎ আমাদের ডাইরেক্ট থাকবে সবসময়, ইনডাইরেক্ট করতে হবে। ইনডাইরেক্ট থাকবে না, ডাইরেক্ট করা লাগবে না, অবশ্যই ডাইরেক্ট থাকবে, আমাদের ইনডাইরেক্ট করতে হবে। তাহলে ডাইরেক্টে রিপোর্টেড স্পিচটি যদি, আমরা এখানে একটা শর্ত দিয়ে দিলাম যে রিপোর্টেড স্পিচটি যদি কি হয় না হয় সেটা আমরা দেখব। রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স, রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে হলে যেমন সে, সিট, সিট টু হলে আমরা ইনডাইরেক্টে কি করব দেখি। যদি সে থাকে তাহলে হবে টেল, এস যুক্ত থাকলে হবে টেলস। যদি সেট থাকে তাহলে সেট হবে, যদি সেট টু থাকে তাহলে সেট টু অথবা টোল্ড লেখা যাবে। তো আমাদের অ্যাসার্টিভ, তাহলে রিপোর্ট স্পিচে যদি আবার ইন্টারগেটিভ হয়, ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, তাহলে রিপোর্ট স্পিচে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের কি হবে, যেমন সে অথবা সেট থাকুক আর সেট টু থাকুক, যেটাই থাকুক আমরা কি করব, যদি সে থাকে তাহলে হবে আস্কড, এস যুক্ত থাকলে এস যুক্ত হবে, আর যদি সেট অথবা সেট টু যেটাই থাকুক সেটার জন্য হবে আস্কড। তাহলে এটা কেন ইন্টারগেটিভের ক্ষেত্রে। তাহলে আমরা এরপরে আসতেছি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে সেট টু যেটাই বলি আমরা সেট অথবা সেট টুর জন্য কি হবে আমাদের অর্থ অনুসারে। ইম্পারেটিভ ক্ষেত্রে অর্থ হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, তাহলে অনেক কিছু বোঝায়। সেই জন্য অর্থ অনুসারে আমাদের ভার্ব হবে, আর সেটা কি হবে, যেমন অর্ডার জন্য হচ্ছে কি আদেশ, যদি আদেশ করে তাহলে অর্ডার। রিকোয়েস্টেড এটা হচ্ছে অনুরোধ। অ্যাডভাইস এটা হচ্ছে উপদেশ। অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস। তারপরে আছে ফরবিড এটা হচ্ছে নিষেধ। তাহলে এটা হচ্ছে অর্থ অনুসারে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অর্থ অনুসারে অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, ফরবিড, আরো অনেক কিছু হইতে পারে। প্রপোজড বা সাজেস্ট সেটা হচ্ছে প্রস্তাবের ক্ষেত্রে, প্রপোজ যদি প্রস্তাব করে তাহলে এটা ইম্পারেটিভের ক্ষেত্রে। তাহলে আমরা অ্যাসার্টিভ গেল, ইন্টারগেটিভ গেল, ইম্পারেটিভ গেল। তাহলে আমরা আরো রয়ে গেছে এক্সক্লেমেটরি এবং অপটেটিভ। তাহলে আমরা একটু এটা মুছে নিই, তাহলে আমরা দুইটা সেন্টেন্স এখানে লিখে নিই। যেমন ইম্পারেটিভ হলো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে কি হবে, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু যেটাই হোক, সেট টু, তাহলে এটার ক্ষেত্রে হবে সেটাও যদি আমরা জানি অপটেটিভ সেন্টেন্স দোয়া বা প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি বলি, সেই ক্ষেত্রে উইশ অথবা পেয়ার্ড।
তাহলে উইথ অথবা পেয়ার্ড হবে অপটেটিভ এই ক্ষেত্রে। তারপরে আছে সর্বশেষ এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে সেড সেড টু সেটা অর্থ অনুযায়ী, যদি আনন্দ বোঝায় অর্থ অনুসারে আমরা সেডের জায়গায় এক্সক্লাইমড উইথ জয়। যদি আনন্দ বোঝায়, যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লাইমড উইথ সরো অথবা সারপ্রাইজ উইন্টার ইত্যাদি হবে। তাহলে আনন্দ বুঝাইলে এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বুঝাইলে এক্সক্লেমড উইথ সরো ইত্যাদি হবে। তাহলে আমাদের এই গেল রিপোর্ট স্পিচ সেট টু এর পরিবর্তন। তাহলে আবার আমরা আবারও বলি যে কথা ছিল ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট সময় রিপোর্টেড স্পিচটি যদি কি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমাদের অবশ্যই রিপোর্টেড স্পিচ বলতে কি ইনভার্টেড কমার অংশটা আমাদের অবশ্যই চিনতে হবে। আর ইনভার্টেড কমার অংশ অনুযায়ী ওই সেন্টেন্স অনুসারে আমাদের দুইটা কাজ হবে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সেটের পরিবর্তন আর একটা হচ্ছে ইনভার্টেড কমা। তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সেটের পরিবর্তন আমরা আজকে শিখতেছি আজকের ক্লাসে। তাহলে রিপোর্টেড স্পিচটি যদি অ্যাসারেটিভ সেন্টেন্স হয়, তার মানে কি রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমা অংশটা যদি অ্যাসারেটিভ সেন্টেন্স হয়, তাহলে সেট টুর পরিবর্তে সের জন্য টেল, সেটের জন্য সেট টুর জন্য আমাদের কি হবে সেট টু অথবা টোল। ইন্টারগেটিভের ক্ষেত্রে সেট টু থাকলে আমাদের আক্স, আর অথবা সেট টু যেটাই থাকুক আমরা বার হিসাবে আক্স আনবো। আবার অনেক সময় সেট টু থাকবে না, সেই জন্য বার হিসাবে আমরা সেন্টেন্স আক্স, অর্ডার ইত্যাদি আনবো। তারপরে আছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেট টু অর্থ অনুসারে অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, ফরবিড, প্রপোজ, সাজেস্ট ইত্যাদি হবে, সেটা আমাদের অর্থ অনুসারে। তারপরে আছে অপারেটিভ সেন্টেন্স সেট টুর পরিবর্তে উইশড অথবা পেয়ার্ড, দোয়া প্রার্থনা যেটাই বোঝায়। এরপরে আছে সর্বশেষ এক্সক্লেমেটরি সেন্টেন্স সেট টু। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে অর্থ অনুসারে যদি আনন্দ বোঝায় এক্সক্লেমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো। তাহলে আমাদের গেল এই যে সেন্টেন্স সেট টুর পরিবর্তন। তাহলে আমরা বুঝতে পারছি এটা। তাহলে আমরা দু একটা এক্সাম্পলে আমরা দেখি শিখে নেই। আমরা দু একটা এক্সাম্পলের মধ্যে সেন্টেন্সগুলো করি, যেমন হি সেড টু মি, সে আমাকে বলল আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। সে আমাকে বললো আমি একজন ছাত্র। তাহলে আমরা অবশ্যই কথা ছিল কি আমাদের রিপোর্টেড স্পিচ চিনতে হবে। রিপোর্টেড স্পিচ কোনটা, এই যে এটা আই এম এ স্টুডেন্ট, তাহলে ইনভার্টেড কমা। তাহলে রিপোর্টেড স্পিচটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সে অনুযায়ী আমরা সেট টু এর পরিবর্তন করব। তাহলে আমরা সাবজেক্ট বা বক্তাকে হি, সেট টু এর জন্য আমরা কি লিখছিলাম সেট টু অথবা টোল, যেটা লেখো। তাহলে আমরা টোল লিখলাম বা সেট টু যেটা এই লিখি সেট টু। তারপর অবজেক্ট আছে মি বা শ্রোতা। ইনভার্টেড কমার জন্য অবশ্যই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেই জন্য আনবো আমরা দ্যাট। ইনভার্টেড কমার কোনটা কোন সেন্টেন্সের জন্য কি হবে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, অবশ্যই তোমরা পার্টিসিপেট করবে। দ্যাট ইনভার্টেড কমা যেহেতু রিপোর্ট স্পিচের পরে আমাদের কথা ছিল একটু আগে আমরা স্ট্রাকচার লিখছিলাম রিপোর্টিং ভার্বের কাজ শেষ, তারপরে ইনভার্টেড কমা, তারপরে ছিল কি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা পার্সনের কাজ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা জানি সাবজেক্ট সবসময় প্রথমে থাকে। তাহলে সাবজেক্টটাকে আইটা হচ্ছে অবশ্যই ফার্স্ট পারসন, আর সেটা কি হিসাবে আছে সাবজেক্টিভ কেস অথবা নমিনেটিভ কেস। তাহলে আই বা সাবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে সবসময় কি ধরবে রিপোর্টিং ভার্বের সবসময় সাবজেক্টকে, সেই জন্য আমরা অবশ্যই কি আনবো হি। এরপরে আমরা ভার্ব বা টেন্সের কাজের কথা ছিল, ভার্বটা এখানে কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা জানি এম ইজারের পাস্ট ফর্ম কি ওয়াজ বা ওয়ার, তাহলে পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয়ে গেল। তারপরে আছে কি স্টুডেন্ট, বাকি অংশ আমরা লিখে দিলাম। তাহলে এটা গেল চলে গেল কি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আমরা একটা ইন্টাগ্রেটিভ সেন্টেন্স এরপরে ইন্টাগ্রেটিভ সেন্টেন্স বলি, যেমন হি সেড অথবা হি সেড টু মি, সে আমাকে বলল হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। যে হি সেড টু মি, সে আমাকে বললো হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করছো। এখানে অবশ্যই আমাদের যেহেতু ইন্টাগ্রেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, তাহলে অবশ্যই এখানে একটা ইন্টাগ্রেটিভ সাইন দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে আছে ইনভার্টেড কমা। তাহলে আমরা এবার চলে যাই, যেমন হি বা সাবজেক্ট বা বক্তা, তারপর সেট টু। ইন্টাগ্রেটিভের ক্ষেত্রে অবশ্যই আমাদের কি ছিল আস্কড, আমরা সেট টু জায়গায় কি আনবো আস্কড, তারপর অবজেক্টকে মি। এবার আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে ইনভার্টেড কমার জন্য দ্যাট দিয়েছি, এখন কি দ্যাট দিলে হবে না। ইন্টাগ্রেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে ইফ বা হয় দ্বারা হবে, তাহলে হবে কি ইফ। তারপরে আমরা অবশ্যই বলছি ইনভার্টেড কমার কাজের পরে হবে কি সাবজেক্ট বা বক্তা,
তাহলে আমরা অ্যাসার্টিভের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট পেয়েছি, ইন্টারগেটিভের ক্ষেত্রে প্রথমে ধরলে হবে না। অর্থাৎ আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে থাকবে কি সাবজেক্ট। তার মানে সাবজেক্ট কে ইউ, কোন পারসন? সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন যদি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরে, সেকেন্ড পারসন কি সাবজেক্টকে ধরবে? না, অবশ্যই না। সেকেন্ড পারসন ধরবে সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে অবজেক্ট থেকে মি, তাহলে এখানে ইউ কি হিসাবে আছে? নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। সেজন্য আমরা মিটা এখানে অবজেক্টিভ কেস আছে, মি কে টাইনে আমরা কোথায় আনবো? সাবজেক্টিভ কেস। তাহলে মি এর সাবজেক্ট হচ্ছে কি আই। তাহলে সাবজেক্টের কাজ শেষ, এবার আমরা ভার্ব বা টেন্সের কাজ করব। এখানে অবশ্যই আমরা দেখতেছি হ্যাভ প্লাস ভার্বের পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট হবে কি পাস্ট পারফেক্ট, অথবা হ্যাভ বা হ্যাজ থাকলে আমরা শুধুমাত্র হেড করে দিব, হেড। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল থেকে বাকি অংশ দা ওয়ার্ড। তাহলে আমরা অবশ্যই ইন্টারগেটিভ সেন্টেন্সটা বুঝতে পারছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝতে পারছি। তাহলে আমাদের বাকি রয়ে গেল অপটেটিভ এবং ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তাহলে আমরা ইম্পারেটিভের মধ্যে একটা এক্সাম্পলে চলে যাই, যেমন he said give me some money, যে আমাকে কিছু টাকা দাও। তার মানে টাকা দাও, দাও বলতে এখানে অবশ্যই এখানে মূল ভার্ব দিয়ে শুরু হচ্ছে। আমরা অবশ্যই জানি মূল ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যেহেতু মূল ভার্ব দিয়ে আমরা এক কথা বুঝে নিলাম যে রিপোর্টিভ স্পিচটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কারো কাছ থেকে কোনো কিছু চাওয়া মানে কি অনুরোধ। তাহলে আমরা অনুরোধের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম? রিকোয়েস্টেড। সেটা থেকে আমরা লিখব ঠিক আছে হি, সেটা থেকে হবে কি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড। এরপরে এখানে অবজেক্ট নিয়ে আমাদের দরকার নেই, তাহলে কি হি রিকোয়েস্ট ইনভার্টেড কমার জন্য হবে কি টু। তাহলে ইনভার্টেড কমা অর্থাৎ মূল ভার্বের সুরে ইনভার্টেডের ক্ষেত্রে টু হবে। টু এর পরে আমরা জানি অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম যা আছে তাই। টু গিভ এই যে মিড হচ্ছে কি পারসন, ফার্স্ট পারসন। এখানে কি আছে? কি হিসেবে আছে? অবজেক্ট হিসেবে। কারণ কি আমরা জানি মূল ভার্বের পরে যাওয়া মানে কি অবজেক্ট, আর মূল ভার্বের আগে থাকা মানে কি সাবজেক্ট। তাহলে এখানে মিটা ফার্স্ট পারসন অবজেক্ট হিসেবে আছে। কাকে ধরবে? ফার্স্ট পারসন সাবজেক্টকে, হি কে। তার মানে এখানে মি যেহেতু অবজেক্ট হিসেবে আছে, হিয়ার ধরে একটু কোথায় নিবে? হিমের মধ্যে নিবে। অর্থাৎ আমরা জানি হিয়ার অবজেক্ট ফ্রম কি হিম। এরপরে সাম মানি। তাহলে এভাবে আমরা বাকি সেন্টেন্স গুলো করতে পারবো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স চলে গেল। তারপরে আমরা আসি অপটেটিভ সেন্টেন্স, যেমন হি সেড টু মি, সে আমাকে বললো মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। তার মানে এটা কোন সেন্টেন্স? দোয়া বা প্রার্থনা করছে। আর আমরা অবশ্যই জানি মে দ্বারা কোন সেন্টেন্স শুরু হয়? অপটেটিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে অপটেটিভ সেন্টেন্স জন্য মে দ্বারা শুরু হয়েছে, এটা অপটেটিভ সেন্টেন্স। সেজন্য আমরা হি সেড এর জায়গায় কি হবে? অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইশ অথবা পেয়ার্ড ছিল, যে আমাদের উইশ অথবা পেয়ার্ড। হি WISH উইশ কাকে বলছে? মি। ইনভার্টেড কমার জন্য কি আসবে? দ্যাট। এরপর ইনভার্টেড কমার পরে কার কাছে? সাবজেক্ট কে ইউ, সেকেন্ড পারসন কাকে ধরবে? অবজেক্ট কে। মি এর সাবজেক্ট হবে কি আই। তারপর মি এর পাস্ট ফর্ম হবে কি মাইট। মি থাকলে অবশ্যই মাইট দেবো। এরপরে মাইটের পরে বি হ্যাপি। তাহলে আমাদের অপটেটিভ সেন্টেন্স চলে গেল। সর্বশেষ এক্সক্লেমেটরি আমরা एग्जांपल দেই। তাহলে এক্সক্লেমেটরি আমরা বুঝতে পারবো, যেমন হি সেড হি সেড, সে বললো আই এম হ্যাপি, আমি কি সুখী। তার মানে এটা অবশ্যই আনন্দ। তাহলে আমরা সাবজেক্ট যা আছে তাই সেটের জায়গা হবে কি এক্সক্লাইমড উইথ জয়। ইনভার্টেড কমার জন্য অবশ্যই আমাদের হবে কি দ্যাট। অর্থাৎ হুরার জন্য এক্সক্লাইমড উইথ জয় আসলো। ইনভার্টেড কমার জন্য দ্যাট। আইটা ফার্স্ট পারসন কাকে ধরবে? আবার সাবজেক্টকে হবে কি হি। তারপরে প্রেজেন্ট ইন্ডিফিনিট হবে কি পাস্ট ইন্ডিফিনিট, হি ওয়াজ হ্যাপি। তাহলে অবশ্যই বন্ধুরা আমরা বুঝতে পারছি যে একটি সহজ টেকনিকের মধ্যে আমরা রিপোর্টিং স্পিচটা যদি চিনতে পারি, এই একটা রুলের মধ্যে রিপোর্টিং ভার্বের সেটের পরিবর্তন আমরা অবশ্যই সহজেই করতে পারবো, যদি আমরা এই স্ট্রাকচারটা, এই নিয়মটা অবলম্বন করে করতে পারি বা মনে রাখতে পারি। তাহলে বন্ধুরা যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে, অবশ্যই পরবর্তী নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের সমস্যা থাকলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আমরা শুধুমাত্র আজকে সেক্টর পরিবর্তন করলাম বিভিন্ন প্রকার সেন্টেন্সে। অবশ্যই তোমাদেরকে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আমার ক্লাসটা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। মে আল্লাহ ব্লেস ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ।